হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। এবং আজ শুক্রবার এবং ভিডিওটা আপলোড হবে শনিবার। তো ছুটির দিন কেমন গেল আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এবং আপনারা যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট আছেন এবং ফেসবুক পেজে কানেক্ট আছেন তারা হয়তো অলরেডি জানেন যে আমি একটা নিউ পেট নিয়েছি এবং সে একটা কবুতর। সো চলেন তাকে দেখে আসি। কিন্তু দেখার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন গত ভিডিওগুলোতে। এবং আসলে দেখেই অল্প কয়েকজন, বাট আমি আসলে বলতে চাচ্ছি যে আমার যদি 2জন সাবস্ক্রাইবারও থাকে বা 2জন ভিউয়ার থাকে, আমি ভিডিও বানাই তাদের জন্য। তো হোয়াটএভার, তো চলুন আমরা দেখে আসি। আমি যে কবুতরটা দেখালাম সেটা আসলে একটা ফ্যান্সি কবুতর, এবং ফ্যান্সি কবুতর পালার শখ ছিল আমার অনেক আগে থেকেই। বাট এদের মেনটেনেন্স একটু কঠিন হওয়ার কারণে আমি আসলে সাহস পাইনি, বাট এবার সাহস করে ফেললাম। এবং যেহেতু ও আমার বারান্দায় এবং ঘর মিলিয়ে ঝুলিয়ে থাকবে, সো এটা একটু ইজি হবে মনে হয় আমার মেনটেনেন্সটা করা। যেহেতু আমি অনেক বিজি থাকি, আমি চাকরি করি, সো দেখি ট্রাই করে। এই জন্য আমি আসলে ওকে টেম করার জন্য এনেছি, এবং ওর বয়স অনেক কম, 1.5-2 মাসের মতো। সো আশা করি ওকে মেনটেন করতে পারবো। আর এই কবুতরটা আসলে লাহোরি কবুতর, এবং এই লাহোরি কবুতর এবং সিরাজি কবুতর দেখতে প্রায় সেম। আসলে এটা একই জাতের কবুতর, বাট অনেকের মানে কিছু বিষয় আছে এই লাহোরি আর সিরাজির মধ্যে, যেরকম যে পাকিস্তানের লাহোর থেকে হয়তো এই লাহোরি কবুতরটা এসেছে অনেকে মনে করে, আবার অনেকে মনে করে যে এটা ইরানের সিরাজ শহর থেকে এসেছে। তো এটা নিয়ে একটু মতবিরোধ আছে, বাট একটু আমাদের বাংলাদেশে যেগুলো একটু লো কোয়ালিটি তাদেরকে সিরাজি, আর যেগুলো একটু হাই কোয়ালিটি সেগুলোকে লাহোরি কবুতর বলে। আর আমার যে কবুতরটা আপনারা দেখেছেন একটু লাল টাইপের, সেটাকে আসলে এবং তার গঠন এবং তার মার্কগুলা দেখে একে আসলে বলা যায় যে সে একটা আসলে ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর। সো এই আর কি। তো ওর জন্য সবাই দোয়া করবেন, এবং আমি ওকে কিভাবে মেনটেনেন্স করি এবং কিভাবে পালি সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমিও এই ফ্যান্সি কবুতরের লাইনের নতুন, সো দেখা যাক কি করা যায়। আর তো চলুন এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের বর্তমান যে গিরিবাজগুলো আমার ছাদে আছে, এবং একটা গ্রিজেল পেয়ারও আছে, একটা রেসার পেয়ার। তো ওদের কি অবস্থা আমি দেখে আসি। আমি একটা নিউ এক্সপেরিমেন্ট করতে চলেছি, তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই সামনে যে নর কবুতরটা আছে, মানে বড় যে কবুতরটা, সে নর, এবং পাশেরটা মাদি। আর এই নর কবুতরটা আমি আসলে কিনেছিলাম। এটা একটা রেসার কবুতর, রেসার জাতের কবুতর। এটা গ্রিজেল কবুতর। আর পাশে যে মাদিটাকে দেখতে পাচ্ছেন সাদা, সে গিরিবাজ, এবং সে আমার ঘরের বাচ্চা। সে আমার ছাদের প্রথম উড়া বাচ্চা। মানে সে আমাকে যে আনন্দ দিয়েছিল আসলে সেটা আসলে এখন আর মানে অন্যান্য কবুতরগুলো এখন তো সবাই মোটামুটি উড়ে টুরে, বাট ওর বিষয়টা ছিল আলাদা। হ্যাঁ, তো ওর সাথে আমি চিন্তা করলাম যে আমি একটা নিউ এক্সপেরিমেন্ট করি। সেটা এই অনেকে হয়তো বলবে যে এটা তো কবুতরের জাত নষ্ট হচ্ছে এই সেই, বাট আমি তো আর এটা সেলও করতেছি না, বা এটা আমি কোনো টুর্নামেন্টও খেলতেছি না। জাস্ট আমি একটা দেখবো যে কি হয় এই গিরিবাজ আর এই গ্রিজেলের ক্রস করে কিরকম একটা বাচ্চা বের হয়, এটা আমার দেখার ইচ্ছা আর কি। তো দেখা যাক কি হয়। আর এই জোড়াটা ওই উপরে যে মাদিটা ছিল সাদা, তার সাথে তার ভাই পাশের ব্ল্যাক কবুতরটা, আর বাম পাশে ও আরেকটা মাদি, যাকে আমি কিনেছিলাম। তো তাদের দুজনে আমি একটা ক্রস করেছি এবার নতুন। তো দেখা যাক তাদের তাদের এই এবং ওই মাদিটা ডিমও পেরেছে, এবং দেখতে পাচ্ছেন যে আপনারা ডিমের উপর বসে আছে। তো দেখা যাক কি ফলপ্রসূ হয়, এই আর কি। আর এই মাদিটা আমার বাসার সবচেয়ে ফাজিল মাদি। ও গ্রিজেলের সাথে ক্রস, মানে জোড়া এনেছিলাম। আসলে আমি ওকে আলাদা কিনে জোড়া দিয়েছি। তো সেই জন্য আসলে আমি সাজেস্ট করবো যে কারো বাসা থেকে কবুতর নেওয়ার জন্য, হাট বা কোনো মানে অচেনা জায়গা থেকে কবুতর না কেনার জন্য। তো ও যে বিষয়টা ও আসলে বাঞ্জা কবুতর যে সিমটম গুলো আছে ওর মধ্যে এটা নেই, বাট ও কারোর সাথে জোড়া নিতে চাচ্ছে না। এক হতে পারে যে ও
ও আসলে অনেক ভালো জাতের একটা কবুতর। দ্যাটস ওয়াই হচ্ছে ওর আগের বাসা বলতে হয়তো 1.5-2 বছর সময় লাগিয়ে দিবে, এবং এর জন্য জোড়া নিতে চাচ্ছে না। হ্যাঁ, তো কিন্তু এটা আমার আসলে ফেস করতে হচ্ছে ঝামেলা। ও ডিমও পারছে না, আমি এখন ওই মানে অপারগ হয়ে গেছি লিটারেলি, যে ওকে আসলে ডিম পাড়ানো যাচ্ছে না, কোনো নরের সাথেও জোড়া নিচ্ছে না। ও কোনো নর দিলে ও নরের সাথে মারামারি করে, এই করে সেই করে। হ্যাঁ, তো এখানে আসলে লিটারেলি একটা ঝামেলার মধ্যে আছে। এবং আমার নিচের যে কবুতরগুলা যেগুলোর মধ্যে ডিম আছে, সেগুলা মানে আসলে বিশেষ করে গত 2-3 দিন আগে চরম বৃষ্টি হয়েছে, সারাদিন যাও বৃষ্টি হয়েছে, যে কারণে আসলে নিচের যে কবুতরগুলা ওরা একটু বেশি এফেক্ট হয় বৃষ্টিতে। কারণ হচ্ছে যে তিরপাল যখন আমরা দেই, তো তিরপাল দিলে এই নিচের কিছুটা জায়গা এবং সাইডের কিছুটা জায়গা আমাদের ফাঁকা রাখতে হয়। কারণ হচ্ছে ফাঁকা না রাখলে যদি একটু একটু পানিও ঢুকে, সেই পানিগুলা জমে এবং তাদের পটির সাথে মিলে এক ধরনের গ্যাস ক্রিয়েট হবে, যেটা হচ্ছে মানে খুবই ক্ষতিকর কবুতরের জন্য। যেটা হচ্ছে বেশিক্ষণ যদি থাকে তাহলে ইজিলি কবুতর সিক হয়ে যাবে, এবং এটা যদি যাতে না হয় সেজন্য আশেপাশে ফাঁকা রাখতে হয়, বৃষ্টির পানি ঢোকাটা একটু স্যাক্রিফাইস করতে হয়, কবুতর এখানে ভিজে তারপর হচ্ছে ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সো এই জিনিসটা আসলে ক্রিটিক্যাল। তো নিচের এই জোড়া যেহেতু ডিম দিয়েছে, এবং হচ্ছে আমার খাঁচাগুলো আসলে উপরের গুলো আমি খালি রাখতে হচ্ছে, কারণ বাচ্চাগুলো এখান থেকে উড়া শিখে গেছে। এখন ওদেরকে যদি নতুন করে আমি আবার আরেক জায়গায় দেই তাহলে ওদের ঘর চিনতে একটু সমস্যা হবে। তো দ্যাটস আমি ওদেরকে নিচেও নামাতে পারছি না, এবং জোড়াটাকে নিচে রাখতে হচ্ছে। তো এই জন্য আমি ওদের এখন ছুটটা দিই। ছুটটা দেওয়ার না দিলে আসলে রোদ টোদ পাবে না, এবং হচ্ছে ওদের যে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে। তো ওদেরকে আমি এই যে ছেড়ে দিলাম, তো দেখি ওরা বেরোক। আর ছাদের এই যে সুন্দর গাছগুলা দেখতে পাচ্ছেন, এগুলা আসলে আমার বাবা মেনটেন করে, মাশাল্লাহ খুব যত্ন সহকারে মেনটেন করে। এখানে অনেক ভালো ভালো টাইপের গাছ আছে, যেগুলো অনেক কাজে। ইভেন আমি এখান থেকে রমজানের সময় আলুও খেয়েছি আমরা আলু বানিয়ে খেয়েছি ইফতারে। তো এই আর কি, অনেক ছোট জায়গায় আসলে চাইলে অনেক কিছুই করা যায়, এই আর কি। আর সামনে যে ফুলটা, ওইটা থেকে সকালবেলা দেখা যায় যে ওই পিঙ্ক কালারের যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে সকালবেলা এখানে দেখি যে অনেক মৌমাছি। সিনটা আসলে অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ। বেরো বেরো, ও বের হবে নাকি ভাবছে, আমি একদম সামনে বসে আছি, তো তাই আসলে কনফিউশন আছে যে আসলে বের হবে কিনা। বেরো বেরো। এবং আমরা অনেকক্ষণ হয়েছে ছাদে, কারণ হচ্ছে যে ওদের খাবার দাবার দিলাম, তারপর হচ্ছে এই পানি টানি সরালাম, এবং হচ্ছে এখন তো চলুন আমরা এখন নিচে যাই। নিচে মানে বলতে আমার বাসায় যে আমরা আমাদের ফার্স্ট টাইম বার্ড কুট্টু কটনের সাথে কিছুটা টাইম স্পেন্ড করি, চলুন। এবং এই হচ্ছে আমাদের আদরের কুট্টু কটন, এবং সে হচ্ছে আমার ফার্স্ট টাইম বার্ড। আর সে আসলে আমাকে খুব বেশি ভালোবাসে, লিটারেলি সে আমাকে খুব বেশি ভালোবাসে। এবং আমি যখন অফিস থেকে আসি, সেখান থেকে লিটারেলি চিল্লাচিল্লি শুরু করে দেয়। কিন্তু ওর টেম করার পিছনে আসলে নর্মাল যে টেমিং প্রসেস, যেটা হ্যান্ড ফিডিং অর সামথিং, আমি এগুলো আসলে সত্যি কথা বলতে কিছুই করি নাই। বাট ও আমার একদম পারফেক্টলি টেম, মাশাল্লাহ। আসলে এটার মধ্যে কিছু প্রসেস আছে যেটা আমি আসলে সত্যি সত্যি বলতে গেলে আমি কোথাও দেখি নেই, বাট আমি নিজেই ইয়ে করছি। যে আমার প্রসেস ছিল যে আমি ছোটবেলায় একটা মুরগি পেলেছিলাম, যেটার কারণে আমার পাখি সম্বন্ধে একটু আইডিয়া ছিল। হ্যাঁ, তো ওর বাবা মাকে আমি আসলে পালতাম হচ্ছে আমার বারান্দায়, এবং ওদের আসলে কিনতে যে আমি আসলে নিউ অ্যাডাল্ট বলে আমাকে লিটারালি বাচ্চা পাখি ধরে দিয়েছিল, ধরেন 1.5-2 মাসের বয়স। তো যাই হোক, তো ওরা ব্রিডিং করতে অনেক সময় লাগাই দেয়। তো এর মধ্যে গত রমজানে হুট করে এই কুট্টু কটন আর তার বোনের জন্ম হয়, এবং হচ্ছে যেহেতু পহেলা রমজানে সে ডিম ফুটে বের হয়, এবং মানে তার প্রতি আমার আলাদা একটা মায়া কাজ করে। তো আমি চিন্তা করি যে একটা ছোট খাঁচা কিনা আমি যদি ওকে রুমে এনে, যদি ও আমাকে সবসময় দেখে, তাহলে হয়তো একটা সময় মানে ও যখন নিজে খাওয়া শিখছে, তো তখন মানে আল্লাহ, যে ও পুরো ঘরে কিন্তু একা একা উঠতে পারে। এবং হচ্ছে ওর সবচেয়ে পছন্দের জায়গা হলো আমার মাথা ও চুলকে মনে হয় ওর বাসা মনে করে। হ্যাঁ, এবং ও আমাকে চুমাও দেয় চাইলে, এই যে ও চাইলে চুমাও দিবে আমাকে ঠিক আছে, বাট হোয়াটএভার। তো ওকে পহেলা রমজানে আমি ও জন্ম হওয়ার পরে আমি চিন্তা করি যে ওকে আমি টেম করবো। বাট টেম করার সময়, হ্যাঁ, এবং ও লিটারালি এখন অনেক উড়াউড়ি করতেছে, দেখেন আপনারা। হ্যাঁ, ও পুরা ঘর ওর নিজের ঘর মনে করে। তো যাই হোক, আচ্ছা ওকে একটু শান্ত করে নিই, ও আসলে অনেক উঠতেছে। হ্যাঁ, উড়ো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, উড়ো।
ঠিক আছে, যাক আপনাদের সবাইকে দেখাচ্ছি আর কি ও যে উঠতে পারে, এই আর কি। এবং আপনারা দেখুন ও উঠতে উঠতে হয়রান হয়ে গেছে লিটারেলি। তো এখন ওর গরম লাগতেছে, দ্যাটস ওয়াই ও যদিও এসি চলতেছে বাট ওর গরম লাগতেছে, দ্যাটস ওয়াই হাত এই যে। আর অবশ্যই ফ্যান ছাড়া অবস্থায় ওদের আসলে ছাড়া যাবে না, নাহলে এটা ভয়ঙ্কর বিষয় হতে পারে, যে কোনো সময় ওরা ফ্যানের সাথে আসলে বাড়ি খেয়ে যেতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ওর টেমিং প্রসেসে আমি জাস্ট ওর মাথা এবং হচ্ছে ওর ঘাড়ের এই জায়গাগুলো এগুলো জাস্ট আমি একটু আদর করে দিতাম। তো এটা করতে করতেই ও আস্তে আস্তে আমার মানে সাথে ওর মজা পেত। তো এমন করতে করতেই দেখা গেছে, এবং সারা 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 দিন তো না, রাতে এসে ও আমার ওয়াইফ এবং আমাকে দেখতো যে এবং প্রতিদিনে আমি ওকে ছাড়তাম রাতেবেলা, অবশ্যই ফ্যান বন্ধ থাকা অবস্থায়। সো এভাবে করতে করতে সে এখন আমার পারফেক্টলি টেমড হয়ে গেছে মাশাল্লাহ। হ্যাঁ, এবং ওর কেয়ারও আমি আসলে মেডিসিন তেমন একটা ইউজ করি না, আমি অর্গানিক যে মেডিসিনগুলো আছে মানে যেগুলো আমাদের সাধারণত পাওয়া যায় আশেপাশেই, তো সেগুলো দিয়ে আমি ওর কেয়ার করি। আর এই আর কি। তো ওর সম্বন্ধে আরও কিছু আমি ওকে নিয়ে পরে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ, ওর কেয়ারগুলোর বিষয়ে। তো এগুলা সম্বন্ধে জানতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি এই পাখি টেমিং বিষয়ে আরও কিছু জানতে চান কিনা। এবং কুট্টু কটনের জন্ম হয় আসলে এই জায়গাটাতে, আমার বারান্দায় এটা অবস্থিত এই জায়গাটা। এবং হচ্ছে এই খাঁচাতে এখন ওর মা আর ওর বোন আছে। আসলে ওর বাবাটা কিছুদিন আগে আমার ওয়াইফ ওদের খাবার দিতে গিয়েছিল, এবং খাবার দিয়ে যাওয়ার সময় আসলে দুঃখজনক বিষয় হলো ও খাবার দিতে যাওয়ার সময় ভুলে দরজাটা খোলা রাখে, এবং কুট্টু কটনের বাবা এই সাদা বাজিগার সে বের হয়ে আসলে চলে যায়। এবং এই ঘটনাতে আমি খুব কষ্ট পাই, বাট কিছু করার নেই, আসলে বিপদ আপদ তো আসতেই পারে। বাট এখন আমার এই ঘরে দুইটাই মাদি আছে, তো এখন দেখা যাক কি করি সামনে, ওদেরকে কি করা যায় এটা নিয়ে ভাবছি আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এবং হচ্ছে তো ভিডিওটা এতটুকুই থাক। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। এবং হচ্ছে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আর যারা আমার ভিডিও নেক্সট স্টেপ পেতে চান তারা ইউটিউবের নিচে নোটিফিকেশন বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। তো এই আর কি। তো সবার জন্য শুভকামনা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।